হালদা একাডেমির অনলাইন ক্লাসে সকল ছাত্রীদেরকে স্বাগত। আমি অপরাজিতা চলে এসেছি আবারও বাংলা ক্লাস নিতে। আহ, আজ আমরা পড়ব দশম শ্রেণীর নদী বিদ্রোহ গল্পটি। নদী বিদ্রোহ গল্পটি আলোচনা করবার আগে নদী বিদ্রোহের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা আগে একটু জেনে নেব। তো মানিক বন্দ্যোপাধ্যায় আহ জন্মগ্রহণ করেছিলেন 19শে মে 1908 সালে সাঁওতাল পরগনার দুমকা শহরে। তো সেখানে মানিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আর মানিক বন্দ্যোপাধ্যায় মূলত গণিতের ছাত্র ছিলেন। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় একবার মাত্র 20 বছর বয়সে তিনি মাত্র 20 বছর বয়সে তিনি বন্ধুদের সাথে বাজি ধরেছিলেন যে আমি একটা গল্প লিখবো। তো সেই গল্পটা ছিল যে আমি একটা গল্প লিখবো, সেই গল্পটা প্রথম শ্রেণী পত্রিকায় ছাপা হবে। তো যথারীতি বাজি বাজি ধরলেন। ধরে তিনি তখন লিখে ফেললেন একটা গল্প। গল্পটার নাম ছিল অপসীমামি। তো এই গল্পটা একুশ তার 21 বছর বয়সে, মানিক বন্দ্যোপাধ্যায়ের 21 বছর বয়স যখন হয়, লিখেছিলেন 20 বছর বয়সে, কিন্তু 21 বছর বয়সে সেটা পত্রিকায় আহ বিচিত্র পত্রিকায় ছাপা হয়ে যায়। তো সেখান থেকেই তার সাহিত্য জগতে আত্মপ্রকাশ ঘটে যায়। তো মানিক বন্দ্যোপাধ্যায় তখন থেকেই লেখা শুরু করেছিলেন। গল্প, উপন্যাস, প্রবন্ধ এগুলো লেখা শুরু করেছিলেন। এবং সেখান থেকে আহ বাংলা সাহিত্য জগতে তিনি আত্মপ্রকাশ করলেন। তারপর একে একে পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, বহু উপন্যাস লিখলেন। আর গল্প, ছোট ছোট গল্পের মধ্যে সরীসৃপ, প্রাগৈতিহাসিক, তারপর এইগুলো লিখলেন তিনি। আহ তার পাশাপাশি তিনি যে আহ প্রকৃতির সঙ্গে যে তার একটা অঙ্গাঙ্গী সম্পর্ক, সেটাকে বোঝার জন্য তিনি এটার মধ্যে প্রবেশ করেছিলেন যে সাহিত্য জগতে সাহিত্যের সঙ্গে তো মূলত প্রকৃতির সম্পর্ক না থাকলে তো হয় না। তো তার সঙ্গে সেটাকে তিনি বাস্তবে জানিয়েছিলেন। আর কিন্তু দুঃখের বিষয় একটা জিনিস ছিল, সেটা মাত্র 48 বছর বয়সে মানিক বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেছিলেন। তো কিন্তু এই স্বল্পায়ু মানুষটি যা আমাদের কাছে রেখে গেছিলেন, বাংলা সাহিত্যে তা অতুলনীয় সম্পদ। তো আমরা আজই তারই একটা গল্প পড়ব। সেটা হলো সরীসৃপ গল্প প্রবন্ধের অন্তর্গত, যেটা 9 সংখ্যক গল্প, যার সেটা হলো নদী বিদ্রোহ। নদীর বিদ্রোহ সেখান থেকে নেওয়া হয়েছে। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের চলো সেই গল্পটা আমরা এখন পড়বো। তো সেই গল্পটা পাঠ করবার আগে দেখো, কোনো ছোট গল্প, উপন্যাস পড়বার আগে যেটা হলো সবসময় মনে রাখতে হবে তার মূল গল্পটা কি সেটা একটু জেনে নিয়ে, সেটা তোমার গৃহশিক্ষক বা অন্য কারোর কাছ থেকে জেনে নিয়ে তোমাকে মূল গল্পটা পাঠ করা উচিত। তো আসল গল্পের মূল বিষয়টা যেটা ছিল সেটা একটু একটু শুনে নাও তোমরা, যে তাহলে তোমাদের আসল পাঠ্য পড়তে এবং বুঝতে খুব সুবিধা হবে। মূল বিষয়টা ছিল নদীর বিদ্রোহে প্রধান চরিত্র ছিল নরেশ চাঁদ। নরেশ চাঁদ ছিল স্টেশন মাস্টার। তো সেই স্টেশন মাস্টার ও ছোটবেলা থেকে নদীর পাশে পাশে নদীর প্রকৃতিতে, নদীর পাড়েই তার ছোটবেলা থেকে বেড়ে ওঠা। নদীকে অসম্ভব ভালোবাসতো সে, নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো এমনটা বলা যায়। তো নদীর সঙ্গে তার একটা অঙ্গাঙ্গী সম্পর্ক। তো চাকরি সূত্রে বাইরে চলে আসে, সেখানে এসেও তার নদীর প্রতি একটা অসম্ভব ভালোবাসা থাকে। 1 মাইল দূরে যেখানে তার স্টেশন মাস্টারের চাকরি করতো, সেখান থেকে 1 মাইল দূরে ছিল তার অন্য একটা নদী ছিল। তো সেই নদীতে বর্ষা যখন প্রবল বর্ষা হয়, তখন নদীর সাথে সে দেখা করতে যায়, কিন্তু প্রবল একটা সময় প্রবল বর্ষার কারণে সে সেখানে দেখা করতে যেতে পারেনি। তো বৃষ্টি যখন কমে যায়, তখন সে নদের চাঁদ আবার পুনরায় নদীটার কাছে গিয়ে একটু দেখে এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে
অনুভব করতে থাকে, যে নদীটা সে দেখতে থাকে। সে যখন নদীটাকে দেখছে, তখন ভাবছে যে নদী নদীর উপরে সে যেন দেখছে, নদীর সাথে মিলে গেল, নদীর সঙ্গে নিজের মনটাকে মিলিয়ে দিয়ে সে দেখছে নদী নদীর উপরে মানুষ একটা বাঁধ তৈরি করে দিয়েছে, একটা ব্রিজ তৈরি করে দিয়েছে, যেটা নদের চাঁদের একটুও ভালো লাগলো না। এবং সে নদীর মনের মতো হয়ে উঠলো, এবং নিজেকে মনে মনে ভাবলো, নিজের মনে ভাবলো যে এটা নদী তার বাঁধটাকে আহ উপড়ে দিয়ে, ফেলে দিয়ে সে পাগল পাড়ার মতো ছুটে চলে যেতে চাইছে। সে আপন বেগে চলতে চাইছে, নদীকে যেন একটা অবরুদ্ধ করে দেয়া হচ্ছে। এটা সে দেখলো এবং ভাবলো যে এটা যদি না থাকতো তাহলে হয়তো অনেক ভালো হতে পারতো, নদীর বেগে চলে যেতে পারতো। তো এটা ভাবতে ভাবতে সে ভাবতে শুরু করেছিল এবং সেখান থেকে আসছিল। তো পিছন দিক থেকে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন, আমরা গল্পে যখন পড়বো তখন দেখবো সেই প্যাসেঞ্জার ট্রেন নদের চাঁদকে এসে পিষে দিয়ে যায়। তো মানিক বন্দ্যোপাধ্যায় এখানে বোঝাতে চাইলেন যে এই অবস্থায় নদের চাঁদ ভাবছিল যে এই সময় দাঁড়িয়ে নদের চাঁদ ভাবছে যে নদীর প্রকৃতির সঙ্গে যে মিশে যাওয়া যে ব্যাপারটা, যে এখানে নদীর প্রকৃতির বুকে নদের চাঁদ কে যেন এই প্রকৃতির সঙ্গে যেন একটা যন্ত্র মানবের দ্বন্দ্ব তৈরি হলো, যে প্রকৃতিকে যেন যন্ত্র মানব এসে পিষে দিয়ে চলে গেল। এটাই প্রকৃতির সাথে যে একটা মানবের যে একটা দ্বন্দ্ব, এটাই এই গল্পের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো চলো, আজকে আমরা আর দেরি না করে, একটু হয়তো বুঝতে পেরেছে তো পাঠ্য বিষয়টা যখন আমরা গল্পটা, এই চলো পাঠ করবার সাথে সাথে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেব যে এখানে কি বলতে চাওয়া হয়েছে। তো চলো আমরা পাঠ্য বিষয়টা, গল্পটা পড়ে নিই। দেখো এখানে বলছে, মানিক বন্দ্যোপাধ্যায় বলছেন, 4টা 45-এ প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদীর চাঁদ নূতন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চললাম হে। অর্থাৎ 4টা 45-এ প্যাসেঞ্জার ট্রেনটিকে উনি রওনা করিয়ে দিলেন নদের চাঁদ, এবং তিনি নতুন সহকারীকে বললেন, আমি চললাম হে। নূতন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে না কি বলো? নূতন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল, আজ্ঞে না। নদের চাঁদ লাইন ধরিয়া 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল। নদের চাঁদ নদীর উপরকার 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে, কি ছিল 1 মাইল দূরে, 1 মাইল দূরে উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল। 5 দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকালের দিকে বর্ষণ থামিয়াছে। অর্থাৎ 5 দিন অবিরত বৃষ্টি হয়ে গেছিল, যে যখন নদের চাঁদ ওই নদীটাকে আর দেখতে আসতে পারেনি, 5 দিন নদীকে দেখা হয় নাই, ঠিক সেটাই বলছে। নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। অর্থাৎ নদের চাঁদের নদীকে না দেখতে পারলে তার মধ্যে যেন ঔৎসুক্য বোধ হইত। আকাশে যেমন মেঘ করিয়া আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে। তা হোক, ব্রিজের একপাশে আজ চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়াছে। দুদিকে মাঠ ঘাট জলে ডুবিয়া গিয়াছিল। রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল। অর্থাৎ তিনি এখানে নদীকে এত বেশি ভালোবাসেন, নিজের নিজের একটা, যেন নিজের আত্মীয়, নিজের জীবনের সাথে নিজের একটা পরম আত্মীয় বা নিজের
আহ জীবনের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত করে নিয়েছেন। তাই বলছেন, বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল। কি সুন্দর কথা, তাই না? 30 বছর বয়সে নদীর জন্য নদেবচাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার। দিবারাত্রি মেল, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলি তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের, সেও তো তাহাদেরই একজন। নদীর জন্য এমন ভাবে পাগলা হওয়া কি তার সাজে? নদীর চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদীর চাঁদ দিতে পারে। নদীর ধারে তার জন্ম হইয়াছে, নদীর ধারে সে মানুষ হইয়াছে, চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে? দেশের এই ক্ষীণ স্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল। অর্থাৎ এখানে এখানে দেখো, বলছে দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো বড় ছিল না। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো বড় ছিল না। অর্থাৎ ও যখন কোথাকার নদীর কথা বলা হয়েছে, স্টেশন মাস্টারি করবার সময় যেখানে ও চাকরি পেয়েছিল স্টেশন মাস্টার, শহরের যে নদীটার কথা, সেখানে সেই নদীটা হয়তো তার দেশের নদী, যে দেশের নদী যেখানে সে বড় হয়েছিল, শৈশব কৈশোর যৌবন, সেই সময়ে সেই যে ছোটবেলার যে নদী, সেই নদীটার মতো, লেখক বলছেন এখানে সেই নদীটার মতো হয়তো বড় না। বলছেন যে কিন্তু শৈশবে কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে? দেশের সেই ক্ষীণ স্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল। কি বলছেন? যে অসুস্থ দুর্বল আত্মীয়ার মতো তার মমতা পাইয়াছিল। বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারাও প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মীয়া মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে। অর্থাৎ যে নদীকে, এখানে কি সুন্দর একটা কথা বলেছেন যে নদীকে নদের চাঁদ এত বেশি ভালোবাসতেন যে নিজের পরম আত্মীয়া সাথে তুলনা করেছেন। যে মরিয়া গেলে যেমন মানুষ মরিয়া যাওয়ার উপক্রম হইলে মানুষ যেমন করে কাঁদে, ঠিক তেমনি নদী যখন জল শুকিয়ে যেতে উপক্রম হয়েছিল তখন যেন সে সেইভাবে কাঁদছিল। ব্রিজের ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। অর্থাৎ ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে, কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণ তার আনন্দের প্রকাশ। আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনশ্বাসিত হইয়া ছুটিয়া চলিয়াছে। এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণ স্রোতা নদীর কথা ভাবিতেছিল। তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হইল। ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে। আজও সে সেইখানে গিয়া বসিল। নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারক স্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করিতেছে। এত উঁচুতে জল উঠিয়া আসিয়াছে যে মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায়।
নদের চাঁদের অর্থাৎ দেখো এখানে বলছে এত উঁচুতে কি সুন্দর জল উঠছে যে ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকলে সেখানে হাত বাড়িয়েও যেন স্পর্শ করা যায়। নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। পকেট খুঁজিয়া পুরাতন একটি চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল। অর্থাৎ তার কাছে একটা পুরাতন চিঠি ছিল, সেটা সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল। চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা। উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল। তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে। দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে। অর্থাৎ এখানে নদের চাঁদ তার এই অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সঙ্গে তার সুর মিলিয়ে তার যে বর্ষার জন্য সে একদিকে নদীর কাছে যেতে পারছে না, নদীর দিক কাছে গিয়ে যে একটু বসে তার মনটা ভালো হয়ে যায়, প্রকৃতির সঙ্গে যেহেতু তার অঙ্গাঙ্গী সম্পর্ক সেখানে যেতে পারছে না। আবার তাই সে মন খারাপের একটা চিঠি লিখে বউকেও প্রাণপণে একখানা 5 পৃষ্ঠাব্যাপী, তাহলে কত পৃষ্ঠাব্যাপী? 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে। চিঠি পকেটেই ছিল, একটু মমতা বোধ করিল বটে, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোকটা সে সামলাইতে পারিল না। একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মুচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। তারপর নামিল বৃষ্টি, সে কি মুষলধারায় বর্ষণ। ঘণ্টা তিনেক বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না। নদী হইতে একটা অশ্রুপূর্ব শব্দ উঠিতেছিল, তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষী আমোদ মিলাইয়া গেল। অর্থাৎ এখানে দেখো তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিলিয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষী আমোদ মিলাইয়া গেল। তার মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারিদিক অন্ধকারে ছায়া গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল। ব্রিজের উপর দিয়া একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশাহারা করিয়া রাখিল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। হঠাৎ তাহার মনে হইয়াছে রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই। তার মধ্যে একটা জিনিস কাজ করছে, সে ভয় পাচ্ছে। কি বলতে চেয়েছেন? বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। হঠাৎ তাহার মনে হইয়াছে রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই। হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহা লক্করে গড়া ব্রিজ, যে নদী এমন ভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতে চায়, কিন্তু পারিবে কি? পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে, কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলিবে। তারপর এই নদীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের এই সেই হিংস্রতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগিবে।
স্টেশনের কাছে নূতন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। অর্থাৎ যে ব্রিজের জন্য যে নদী তার আপন বেগে পাগল পারা হয়ে উঠছিল, সেই ব্রিজের জন্য সে কিন্তু সেখানে জল আটকে যাচ্ছে, যেটা নদের চাঁদ অনুভব করছে যে এই ব্রিজের জন্য সেই জল আর এখান থেকে যেতে পারছে না। সর্বদা সে মুক্ত পথে চলতে চায়, কিন্তু মানব সভ্যতার অগ্রগতির ফলে মানুষ দুঃসাহসের সাথে সেই নদীটাকে যেন বেঁধে রাখতে চেয়েছে। আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। ঠিকই তো, এই যে ব্রিজের কোনো প্রয়োজন ছিল? বোধহয় এই প্রশ্নের জবাব দিবার জন্যই পিছন হইতে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল। ছোট স্টেশনটির দিকে নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্দি নদীকে ভালোবাসিয়াছে, তাহলে সেখানে সে তাকে পিষে দিয়ে চলে গেল। অর্থাৎ এখানে নদের চাঁদের এই আকস্মিক মৃত্যুর মধ্যে দিয়ে লেখক যেন যন্ত্র সভ্যতার চাকার তলায় প্রকৃতির পিষ্ট হওয়ার ইঙ্গিত দিয়ে গেলেন। তো এটাই গল্প। এই গল্পের মধ্যে যেন মানে একটা মর্মাহত প্রশ্ন যেটা জেগে উঠেছে, যে রচনার মধ্যে আমরা পাঠ করার পরপরই আমরা দেখতে পেলাম যে মৃত্যু এটি কিন্তু একটা প্রতীকী ব্যাপার। এখানে লেখক দেখাতে চান যে এই শুভ বুদ্ধি সম্পন্ন একজন মানুষ তাকে যন্ত্র দানব পিষে দিয়েছে। এই রচনায় দুটো জিনিস উঠে আসে, একটা হলো নদের চাঁদের সঙ্গে নদীর সম্পর্ক, এবং দ্বিতীয়ত মানুষের যন্ত্র সভ্যতার সাথে বলীয়ান হয়ে প্রকৃতির একটা দান। তো এখানে প্রশ্ন আসতে পারে, নদী বিদ্রোহ গল্পটির লেখক কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আমরা লিখবো মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি ছিল? মানিক বন্দ্যোপাধ্যায়, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, অতনু বন্দ্যোপাধ্যায়, অমিয় বন্দ্যোপাধ্যায়? না, আমরা সেখানে কি লিখবো? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্প হলো সরীসৃপ, অতসী মামি, প্রাগৈতিহাসিক, হলুদ পোড়া। অতসী মামি, যেটা কত সালে? 1928 সালে প্রকাশিত হয়েছিল। কোথায় প্রকাশিত হয়েছিল? বিচিত্রা পত্রিকায়। নূতন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিলেন। নূতন সহকারী কি বলেছিল? সেখানে হলো আগে না, হতেও পারে, আগে হ্যাঁ, মোটেই না। এখান থেকে দেখো তোমাদেরকে যখন আমরা কোশ্চেনগুলো পড়বে তখন কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে গল্পটা ভালোভাবে ফুটিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত থাক। আগামীতে আবার ক্লাস হবে। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে বলো।